দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো? মমতাকে বাঁচানোর জন্য নাটক নয় তো 1.5 মাস ধরে কি সোপ অপেরা? এমনটাই বললেন দিলীপ ঘোষ। জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন করছিলেন এবং আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবনের সামনেও ধর্ণা অবস্থান তারা চালিয়ে গিয়েছেন রাজ্য সরকারের কাছে। তাদের কয়েক দফা দাবিতে তারা ধর্ণা অবস্থান চালিয়েছিলেন এবং আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে তারা যে সমস্ত দাবি রেখেছেন সেই সমস্ত দাবি 7 দিনের মধ্যে পূরণ করা হবে এবং 7 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তারই মাঝে দিলীপ ঘোষের যে মন্তব্য, যেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সরাসরি কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আমজাদ আলী শেখ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। আমজাদ, দিলীপ ঘোষের এহেন মন্তব্য ঠিক কি স্পষ্ট করতে চাইলেন? কোন পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করলেন? বর্ধমান শহরে উনি এসেছেন, এই নিয়ে কিন্তু বর্ধমান শহরের সরগরম রয়েছে। কার্যত বিগত লোকসভা ভোটে তিনি এখানে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং এখানে একটা বড় জায়গা থেকে হেরে এখান থেকে গেছে। হঠাৎ করে আজকে বর্ধমানে আসার কারণ কি, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে বর্ধমানবাসী। সার্বিকভাবে আজকে তিনি কেন এলেন, কিসের জন্য এলেন বর্ধমানে, এই নিয়ে কিন্তু চিন্তিত বর্ধমানবাসী। আমরা বর্ধমানবাসীর সঙ্গে কথাও বলেছিলাম। এর পাশাপাশি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি কথা বলেন, অনুব্রত মণ্ডলকে নিয়ে তিনি কটাক্ষ করেন এবং বীরভূমের যিনি জেলা সভাপতি তাকে নিয়েও কটাক্ষ করেন। এই যে জুনিয়র চিকিৎসকের যে কথা বলছে, তার মধ্যে যে বর্ধমানের একাংশ একটা রয়েছে, যেটা তৃণমূল ছাত্র পরিষদ, যেটা জুনিয়র ডাক্তারদের রয়েছে, তারা একটা টিম দেখছেন এবং বিজেপির কিছু অংশ এখানে যেটা কাজ করছে, যেটা পুরো পরিপূর্ণভাবে তিনি বলতে পারেননি, সেটা হয়তো আমাদেরকে বলতে হচ্ছে। তথ্য হিসাবে আমরা যেটা জানতে পেরেছি যে বর্ধমানে যিনি MSVP রয়েছেন, সেই MSVP কি কার্যকলাপ করছে বা তৃণমূল হয়ে তিনি কাজ করছেন কিনা, মুখ্যমন্ত্রী করে তিনি উঠা বসা করছেন কিনা, এই নিয়ে কিন্তু তার মধ্যে একটা বিবাদ রয়েছে। এবং সেই জন্যই কিন্তু লক্ষ্য করে জুনিয়র ডাক্তারের প্রতি একটা দাবি বা তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলোকে খারিজ করার কথা বলছেন বারবার এবং তিনি বলতে চাইছেন যে জুনিয়র ডাক্তাররাও কিন্তু তাদের সঙ্গে মিশে রয়েছে। ধন্যবাদ জানাবো। আমজাদ আলী শেখ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মমতাকে বাঁচানোর জন্য নাটক নয় তো, এমনই কটাক্ষ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি, শোনাবো। পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি 1.5 মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না কেন? এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে, পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে। কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কী হলো? কিছু লোক কি এটা কি ওই শো অপেরার মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? যে খবরে নজর রাখবো, মিথ্যা জবানবন্দি নির্যাতিতার। ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহার এজলাসে মামলা। মিথ্যা জবানবন্দিতে কারাবাস 3 জনের। জবানবন্দি মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা। মুর্শিদাবাদে শ্রোতাহানির অভিযোগে 3 ব্যক্তির 1 বছর কারাবাস। 3 অভিযুক্তের জামিন মঞ্জুর হাইকোর্টে। সমাজের কাছে আদালতের এই অবস্থান পৌঁছানো উচিত, মন্তব্য বিচারপতি অপূর্ব সিনহা রায়। মিথ্যা জবানবন্দিতে কারাবাস 3 জনের। মিথ্যা জবানবন্দি নির্যাতিতার ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহার এজলাসে মামলা। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে হাইকোর্টের বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে জেল খাটতে হয়, সেক্ষেত্রে আদালত কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই বিষয়টি সমাজের সাথে বিশেষভাবে পৌঁছানো দরকার বলে পরিষ্কারভাবে মন্তব্য করেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহার। ডিভিশন বেঞ্চ
মুর্শিদাবাদের একটি শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগকারীর পক্ষ থেকে 3 অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। প্রথমে গোপন জবানবন্দিতে অভিযোগকারী পরিষ্কারভাবে ঘটনার কথা উল্লেখ করলেও কলকাতা হাইকোর্টে যখন ওই 3 অভিযুক্ত জামিন মামলার শুনানি চলছিল সেই সময় কিন্তু অভিযোগকারী পরিষ্কারভাবে জানায় যে তিনি প্রেসার অর্থাৎ চাপে পড়ে ওই গোপন জবানবন্দি দিয়েছেন। এরপরেই বিচারপতিরা মন্তব্য করেন যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে একজন 3 জনকে কেন 1 বছর ধরে জেল খাটতে হবে। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে কলকাতা হাইকোর্ট এবং দীর্ঘ শুনানির পর হাইকোর্ট নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন যে যেহেতু ট্রায়ালটি নিম্ন আদালতে চলবে, নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন এই গোপন জবানবন্দি অর্থাৎ মিথ্যা গোপন জবানবন্দির বিষয়টি আদালত বিবেচনা করবে নিম্ন আদালত এবং নথি এবং উপযুক্ত প্রমাণের সাথে দেখা যায় যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, সেক্ষেত্রে অভিযোগকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে নিম্ন আদালত। ধন্যবাদ পীযূষ কান্তি। নজর রাখবো অন্যান্য খবরে। মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ায় সোমবার রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন গঙ্গা ক্ষয়রোধ বিভাগ। ইতিমধ্যেই জলঙ্গির সীমান্তে হু হু করে জল বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং জল বাড়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তের মানুষজন। তাদের চাষের জমি জলের তলায় সীমান্তের একাধিক মানুষজনের বাড়িঘরও জলের তলায় ফসল আর পুজোর মুখে তাতেই দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ল। জলঙ্গি থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আমরা দেখছি বানভাসী পরিস্থিতি, ডিভিসি জল ছাড়ায়। যে ছবি আমরা দেখছি মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধে জলস্তর বাড়ায়, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? সাধারণ মানুষ কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? প্রশাসনের তরফে কি সতর্কতা? দেখো, গতকালকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরেই কিন্তু মানুষজন ওই ভারত বাংলাদেশ সীমান্তের যে পদ্মা নদী আছে সেই পদ্মা নদীর দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এবং হু হু করে জল বাড়ছে। আর তাতেই কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন, কেননা তাদের হাজার হাজার বিঘা জমি কিন্তু জলের তলে চলে গিয়েছে, ফসল একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফলে তাদের যে গ্রামগঞ্জে সেখানেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে, যার ফলে কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। আর এই বন্যা পরিস্থিতি দেখতেই কিন্তু এলাকার যে বিধায়ক, রানীনগর বিধানসভার বিধায়ক সমীক হোসেন, তিনিও কিন্তু এই পদ্মা নদীতে নেমেছেন। অন্যদিকে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলী, তিনিও কিন্তু সেখানে কিন্তু পরিদর্শনে নেমেছেন এবং এই যে জল বাড়ছে তাতেই কিন্তু দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এইভাবে যে জল বাড়ছে, এই জল বাড়ায় কিন্তু এলাকার যে প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক জারি করেছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষ অনেকটাই সতর্ক হয়েছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা তৎপর হয়েছে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে জলঙ্গি থেকে। একদমই। এবং সেক্ষেত্রে এই যে গঙ্গা ক্ষয়রোধ বিভাগের তরফে বার্তা দেয়া হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে যে বার্তায় কতটা আশঙ্কার পরিস্থিতি অর্থাৎ আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন বাসিন্দারা, তাদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? দেখো, গত কয়েক বছর ধরে এই ধরনের বন্যার পরিস্থিতির সম্মুখীন কিন্তু হয়নি এই জলঙ্গি এবং রানীনগরবাসী। ফলে এই যে হঠাৎ করে এই ধরনের একটা বিজ্ঞপ্তি জারি, তারপরেই কিন্তু আতঙ্ক তাদের ভিতরে একটা ঢুকে গিয়েছে, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বললেই বলা যায়। কেননা তারা দুশ্চিন্তায় রয়েছে। তাদের যেটা বক্তব্য, তারা বারবার করে জানাচ্ছেন যে এই ধরনের বন্যা পরিস্থিতি কিভাবে আমরা মোকাবিলা করব, এই নিয়ে একাধিকবার কিন্তু এলাকার প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে তারা কিভাবে মোকাবেলা করবে না করবে তা নিয়ে কিন্তু একাধিকভাবে তারা তাদের বাড়িঘর এবং জমি জায়গাকে কিভাবে বাঁচাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার কিভাবে আবার স্বাভাবিকভাবে ফিরবে তা নিয়ে কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। ফলে এই যে তাতে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থায় ঘাটতি হতে পারে এবং ক্ষতি হতে পারে এবং সেখানে প্রভাব পড়তে পারে বলেও মনে করছে এলাকার মানুষজন। একদমই। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।
রাকিবুর রহমান আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম, এবার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার জলযন্ত্রণার ছবি আপনাদের সামনে রাখছি। বন্যায় জলে ডুবে মৃত্যু শিশুর। মালদহের মানিকচকের গুমানিটোলার ঘটনা। মালদহে বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকার, তারই মাঝে যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, বন্যায় জলে ডুবে মৃত্যু হয় শিশুর। পরিতোষ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, যে মর্মান্তিক ঘটনা, বন্যায় জলে ডুবে মৃত্যু হয় শিশুর, পরিবার কি জানাচ্ছে, কিভাবে ঘটলো? একদমই ভাস্বতী, তুমি যেমনটা বললে মর্মান্তিক এই ঘটনা, কারণ বন্যায় প্লাবিত রয়েছে ভূতনির চর। এই ভূতনি থানা এলাকার বিস্তীর্ণ প্রান্ত যখন জলমগ্ন, তখন একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। ঠিক সেই মতো এই 1 বছর 1 মাস বয়সী এই শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসছে। বন্যার জলে তিনি ডুবে যান এবং তারপর তার মৃত্যু হয়। পরিবার যেটা জানাচ্ছে, সোমবারের দিন বিকেল নাগাদ এই শিশু বাড়ির মধ্যে খেলা করছিল, কারণ বাড়ির সর্বত্রই জলমগ্ন রয়েছে। তারা অস্থায়ীভাবে ছাদের উপরে দিন কাটাচ্ছে। এই পরিবারের সদস্যরা যখন ছাদের উপরে ছিল, ঠিক সে সময় অসাবধানতাবশত এই শিশুটি বাড়ির ছাদ থেকে সিঁড়ি হয়ে নিচে নামে এবং তারপর সেই জলের মধ্যে ডুবে যায়। বেশ কিছুক্ষণ যখন পরিবারের লোকজন বুঝতে পারে ওই শিশুটিকে দেখতে পাচ্ছে না, তারপর খোঁজাখুঁজি শুরু হয়। তারপর ওই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গোটা ঘটনায় পরিবার শোকস্তব্ধ রয়েছে। এইভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পাড়া প্রতিবেশীরা শোকস্তব্ধ রয়েছে, কারণ একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। পূর্বেই আরো বেশ কয়েকজন মৃত্যুর ঘটনা ঘটেছে এই ভূতনির প্লাবিত এলাকায়। এই গোটা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে এই পরিবারটি যাতে সহযোগিতা পায়, তারও জন্য এলাকার জনপ্রতিনিধিরা চেষ্টা চালাচ্ছে বলেই জানা যাচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ পরিতোষ। বন্যায় জলে ডুবে মৃত্যু হয় শিশুর। মালদার মানিকচকের গোমানিটোলার ঘটনা। বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। ডিভিসিকে কড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাই না সেই সংস্থা যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করা হয় না, 3 তলা সমান জল ছাড়া হয়েছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক প্রান্তে বানভাসী পরিস্থিতি। জেলায় জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী, বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখছেন। এবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, আর সেখানে সরাসরি ডিভিসিকে কড়া তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে কড়া তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত, আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে, ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে, যেগুলো বেঁচে আছে ভাবছেন, তার জন্য আমরা অনেক কাজ করেছি। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনা, যে ছবি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বীরভূমে আজ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতিকে সামনে রেখে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আধিকারিকদের? দুর্গতদের পাশে থাকার কি আশ্বাসই বা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো ভাস্বতী, নিঃসন্দেহে আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর ছিল, সেই সফরে আমরা দেখলাম বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ, সেখানে তিনি বৈঠক করলেন। সেখানে জেলার পুলিশ সুপার, জেলার জেলাশাসক, এছাড়াও জেলার যারা মন্ত্রী রয়েছেন বিশেষ করে তারা ছিলেন। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন
ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছিলেন এবং সেখানে বক্তব্য তিনি পেশ করলেন। অবশ্যই প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং বৈঠক করে তিনি কিন্তু কার্যত সামগ্রিক বিষয় নিয়ে তুলে ধরলেন। তবে অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী বীরভূমেও তাকে আক্রমণাত্মক দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ তুমি জানো যে বিশেষ করে ডিভিসির ছাড়া জলে বিশেষ করে এ রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কি অবস্থা, সেখানে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে। খুব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা না জানিয়ে মানুষ মারার জন্য এ ধরনের জল তারা ছেড়ে দিচ্ছে। জলটা তো ধীরে ধীরে ছাড়া যায়, জল প্রকৃতি যেরকম নেবে সেরকমভাবে তো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে তো ছাড়া যায়, কিন্তু রাজ্যকে না জানিয়েই সরকারের সাথে বিশেষ করে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কত যোগাযোগ না রেখে হুট করে জল ছেড়ে দিলে তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। মানুষ কিন্তু দুরবস্থার মধ্যে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করলেন আজকের যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে বেরোনোর পর তিনি সাংবাদিক বৈঠক করে কিন্তু কার্যত ডিভিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে বিশেষ করে ডিভিসির এই যে পরিকাঠামোগত দিক রয়েছে সেগুলো তারা মেনটেনেন্স করে না, সারা বছর ধরে কোনো সংরক্ষণ হয় না। খুব স্বাভাবিকভাবেই তারা যখন যা খুশি তাই ইচ্ছা করছে, কিন্তু এটা এভাবে রাজ্য সরকার বা রাজ্য কিন্তু বরদাস্ত করবে না। বিষয়টা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী তার আকার ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজে তিনি যে ডিভিসির বিরুদ্ধে চূড়ান্তভাবে ক্ষুব্ধ সেটা কিন্তু আজকের এই বৈঠক বা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, সেটা কিন্তু বলা যেতে পারে। একদমই ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি বীরভূম থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের পর ডিভিসিকে কড়া তোপ দাগেন, আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম। রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে আপনাদের শোনাবো পরপর। মমতা বন্দ্যোপাধ্যায় একটু হাওড়া বাঁকুড়ার দিকে যান না, ওখানে গিয়ে দেখবেন তার সোনার টুকরো ভাইদের কর্মকাণ্ড। ইরিগেশন দপ্তর যে বাঁধ তৈরি করে সেখানে তৃণমূলের ট্যাক্স দিতে দিতে এমন অবস্থায় পৌঁছে যায় যে শেষ পর্যন্ত মাটি দিয়ে বাঁধ তৈরি করা ছাড়া আর কোনো পথ থাকে না। সামান্য বৃষ্টিতে সেই বাঁধ গলে যাচ্ছে। এইটা হচ্ছে বর্তমান সরকারের এই রাজ্যকে উপহার। সুতরাং নিজেদের সার্বিক ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি ডিভিসির বিরুদ্ধে বলছেন। তা ডিভিসি যদি ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গের কি হবে? কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ডিভিসি থেকে? যারা ডিভিসি তৈরি করেছিলেন তারা কি মূর্খ ছিলেন? মুখ্যমন্ত্রী দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতবর্ষের এই নামী সংগঠনটার তিনি বিরুদ্ধাচরণ করছেন। আসলে পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান জনরোষ থেকে দৃষ্টি ফেরাতে এবং নিজেদের সার্বিক ব্যর্থতা থাকতে মুখ্যমন্ত্রী বারবার এ ধরনের বিবৃতি দিচ্ছেন। এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমরা বারবার বলেছি যে দেখুন, উনি দয়া করে মানুষের বিপদে রাজনীতি না করাই ভালো। আজকে ডিভিসি জল ছেড়েছে, যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সেটা তদন্ত হওয়ার দরকার। এবং ডিভিসি কেন জল ছাড়লো, আপনার দুজন অফিসার ওখানে থাকা সত্ত্বেও তাদের অজান্তে জল ছেড়েছে কিনা সেটা আপনারা আপনি বলুন পরিষ্কার করে। আদালত খোলা আছে, যদি মানুষ এইভাবে মানুষকে যদি ক্ষতিগ্রস্ত করে ডিভিসি, তাহলে আদালতে কে মামলা করছেন না কেন? আমরা বলবো রাজ্য সরকারকে মামলা করুন, তাহলে তো পরিষ্কার হবে। শুধু শুধু এটা মিডিয়ার সামনে বলার কোনো মানে হয় না। ডিভিসির জল ধারণ ক্ষমতা 490 ফিট। জল তো জলের নিয়মে চলবে। 490 ফিট জল হয়ে গেলে আর ডিভিসি কোনোদিন কোনো জল ছাড়ে না। ডিভিসি কোনোদিন জল ছাড়ে না, এবারেও জল ছাড়েনি। জল ছাড়ে হচ্ছে সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশন। এই সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশনে দামোদর নদের ক্ষেত্রে ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, সেচ দপ্তরের সচিব, পশ্চিমবাংলার সেচ দপ্তরের সচিব, কেন্দ্রীয় সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের সচিব এবং কেন্দ্রীয় সরকারের জল সম্পদ নিগমের একজন বড় অফিসার। এই চারজনের কমিটি বৃষ্টিপাতের সময় বৃষ্টির পরিমাণ হিসাবে জলাধারে কত জল আসবে, কতটা জল সে রাখতে পারবে, তাই নিয়ে প্রতিদিন মনিটরিং করে
এবং শেষ পর্যন্ত যখন জলে তোলার সিদ্ধান্ত হয় তখন এই 4টে স্টেটের প্রতিনিধিকে সাইন করতে হয়। তাতে বাংলার সেচ দপ্তরের অফিসারেরও সই আছে, সচিবের সই আছে। মুখ্যমন্ত্রী মানুষকে গরু ছাগল ভাবেন নাকি? সিজিওতে আরজি করের এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি। বেশ কিছু নথি নিয়ে সিবিআই দফতরে যান সপ্তর্ষি চ্যাটার্জি। আরজি কর কাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ সিজিওতে আরজি করের এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, ঠিক কোন সময় তিনি এলেন সিবিআই দফতরে, ঠিক কেনই বা তাকে সিজিওতে তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে? 3:40 নাগাদ আরজিকর মেডিকেল কলেজের নূতন এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি বেশ কিছু নথিপত্র নিয়ে কিন্তু সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর আছে সেখানে কিন্তু আসেন। এর আগেও কিন্তু তিনি একবার সিবিআই দপ্তরে আসেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তার জিজ্ঞাসাবাদ করে, বেশ কিছু নথি সংগ্রহ করে, তারপরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। আজকে ফের তলব করলে তিনি কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন। তার সঙ্গে দুজন মহিলাও এসছেন। সেই মহিলা হচ্ছে পিজিটি বলেই জানা যাচ্ছে। তাদেরকে কিছু নথি সংগ্রহ করা হবে সিবিআই এর তরফ থেকে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেই সব নথিপত্র কিন্তু এখনো যে সংগ্রহ করার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে এবং তাদের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সাকিল। আমার থেকে থেকে আমি জাস্ট মানে কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস। আগে ইনভেস্টিগেশন বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি দাদা? দুজন পিজিটি এইটা বলতে পারছি না ওনাদের সঙ্গে। আমরা এখানে আসলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কল্ড টু সাবমিট সাম ডকুমেন্টস। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। জলপাইগুড়ির কাজীপাড়ার ঘটনা, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘাত। ঘটনায় আহত দুপক্ষের 10 থেকে 12 জন কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। জমি দখলকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি সদর ব্লকের কার্জিপাড়া এলাকা। কাঠগোড়ায় তৃণমূল নেতা কৃষ্ণ দাস। ঘটনায় দুপক্ষের আহত 10 থেকে 12 জন। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। দুপক্ষের তরফেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। গন্ডগোলের সূত্রপাত 3 বিঘা জমি নিয়ে। জানা গিয়েছে কার্জিপাড়া এলাকায় অসীম রায়ের 3 বিঘা জমি রয়েছে। সেই জমির কাগজও রয়েছে তার কাছে। এদিকে সঞ্জয় আগরওয়াল নামে আর এক ব্যক্তির দাবি সেই 3 বিঘে জমি তাঁর। জমির দলিলও তার কাছে রয়েছে। তাহলে আসলে জমির মালিক কে, তা নিয়েই বিবাদ। আমার জমিতে কতগুলো জমি মাফিয়া একত্রিত হয়ে কৃষ্ণ দাসকে মুনাফা মোটা ধরনের অঙ্ক দেয়। ওই অঙ্ক পেয়ে কৃষ্ণ দাস ও দলবল গুন্ডা বাহিনী নিয়ে অতিরিক্ত হামলা করে। গন্ডগোল মেটাতে আদালতে না গিয়ে সঞ্জয় আগরওয়াল দ্বারস্থ হন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কাছে। কৃষ্ণ দাস জেলা তৃণমূলের প্রাক্তন SC/ST OBC সেলের জেলা সভাপতি। তিনি বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর দেখা যায় কাউকে না জানিয়েই 2টি JCB মেশিন দিয়ে জমিতে মাটি কাটতে শুরু করেন তৃণমূলের নেতা। অভিযোগ, অসেন রায় ও তাঁর পরিবারের সদস্যরা তাকে বাধা দিলে কৃষ্ণ দাস ও তার লোকজন অসেন সহ তার পরিবারের সদস্যদের মারধর করে। আহত হন বেশ কয়েকজন। মারতেছে, আমি বললাম যে কৃষ্ণদা, ওর সামনে গেছি, বলে কৃষ্ণদা তুই একটু থামাতে বল না, সবাইকে মারতেছে, একটু ওদের তোর লোকগুলোকে থামাইতে বল। ও বলতেছে না আমার ছোট ছেলেটা গেছে, ওর বাবাকে যেহেতু মারতেছে ছোট ছেলেটা যাবে। ছোট ছেলেটা গেছে, ওকে বলতেছে তীর লাগা। তখন ওখানে আমি একটা পাথর পাইলাম যে তীর যদি দিস তাহলে কিন্তু আমি পাথরটা দিয়ে দেবো। দুপক্ষের তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি তিনি সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য এলাকায় গিয়েছিলেন। দুপক্ষের মধ্যে যখন মারামারি শুরু হয় তাদের আটকান তিনি। মনে হচ্ছে যে রাজনীতি কোনো ইন্ধন আছে এর মধ্যে। আমি পরিষ্কারভাবে বলি, যদি মিউচুয়ালে তোমরা সন্তুষ্ট না হও, তোমরা উভয় পক্ষ আমার কাছে গেছো, মিউচুয়ালে সন্তুষ্ট না হলে কোর্ট পড়ে আসে। কিন্তু আমি যতটুকু দেখলাম যে জমিটা বাউন্ডারির মধ্যে, মানে সঞ্জয় বাবুর বাউন্ডারির মধ্যে জমিটা আছে এবং সেই বাউন্ডারি আমি আশেপাশে লোকদের কাছে শুনি, পঞ্চায়েতের কাছে শুনি, অনেক পুরনো, 30 বছর হয়ে যাচ্ছে। জেলার পুলিশ সুপার জানান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেস হবে
যেভাবে আইনগত অ্যাকশন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে অসীম কুমার রায় ও তাদের পরিবারের সদস্যদের দাবি তারাও তৃণমূল করেন। জলপাইগুড়ি থেকে ছোটনদের রিপোর্ট, কলকাতা টিভি। জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড। জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যান স্বপন শাহকে আর্থিক অনিয়মের অভিযোগে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখবো, জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড। জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যান স্বপন শাহকে সাসপেন্ড করা হয়েছে। যে অভিযোগ উঠে আসছে, আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আর্থিক অনিয়মের অভিযোগে সাসপেন্ড করে দল। জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতেই তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে নজর রাখবো, বীরের মতো সম্মানেই ফিরবেন অনুব্রত মণ্ডল। দলনেত্রী এমনটাই জানিয়েছিলেন। গতকালই বীরের সম্মানেই ফিরলেন অনুব্রত মণ্ডল এবং তাকে স্বাগত জানাতে তৃণমূলের কর্মী সমর্থকরা যেরকম ছিলেন, সকাল থেকেই আমরা দেখেছি নিচুপট্টির বাড়িতে বোলপুরে অসংখ্য অনুগামীদের ভিড়। প্রায় 18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। 2 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে কার্যত বীরের মতোই বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল। পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানো হয়। সকাল থেকেই বোলপুরে নিচুপট্টির বাড়িতে অসংখ্য মানুষজনের ভিড়, পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা তারা সবুজ আবির খেললেন। কার্যত উৎসবের মেজাজ দেখা গেল গোটা বীরভূম জেলা জুড়ে। বাড়ি পৌঁছেই অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। ভালো আছি। বল। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনা, আমরা দেখলাম গতকাল থেকেই কার্যত উৎসবের মেজাজ বীরভূম জেলা জুড়ে, এবং আজ সকাল থেকেও কিন্তু বোলপুরের নিচুপট্টির বাড়িতে সাধারণ মানুষজন তার অনুগামীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? কার্যত বীরভূম মানে অনুব্রত মণ্ডল, আর অনুব্রত মণ্ডল তিনি নিজের গড়ে ফিরলেন প্রায় 2 বছর পর। ভাস্বতী, একেবারেই তাই। প্রায় 2 বছর 1 মাস 12 দিন পর তিনি কখনো আসানসোলে, কখনো আবার তিহারে, অর্থাৎ এ রাজ্যের বাইরের বেশিরভাগ সময়টা তিনি ছিলেন। মনার কাছে আসবো, তবে যে ছবি আপনাদের সামনে সকাল থেকেই তুলে ধরছিলাম, বোলপুরে ঢোকার সময় প্রায় 1 কিলোমিটার রাস্তা মিছিল করে অনুব্রত মণ্ডলকে নিয়ে নিচুপট্টির বাড়িতে ফেরেন তার দলীয় কর্মী সমর্থকরা। কার্যত বীরের অভ্যর্থনাতেই তাকে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ঢুকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবাসেন এবং গোটা রাজ্যের মানুষ তাকে নেত্রী হিসেবে ভালোবাসেন, এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন। প্রায় 2 বছর পর ফের বোলপুর মুখরিত হলো অনুব্রত মণ্ডলের নামে স্লোগানে। দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল সকাল থেকেই কার্যত চোখে পড়ার মতো। মনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনা, আজ বোলপুর বীরভূম জুড়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি দেখা পড়েছে এবং দেখা গেল যে তার কর্মী সমর্থকরা কার্যত মিছিল করে তাকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে নিয়ে গেলেন। ঠিক কি ছবি ছিল আজ সকাল থেকে দিনভর? দেখো ভাস্বতী, সকাল থেকেই মূলত যে ছবিটা ছিল, অনুব্রত মণ্ডল যে তার জেলায় 2 বছর পর ফিরছে, খুব স্বাভাবিকভাবেই এই খবর যখন বীরভূমে আসতেই তুমি জানো বীরভূমে বিশেষ করে শহর বোলপুর
যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুরের নিচুপট্টি যে বাড়ি অনুব্রত মণ্ডলের, সেই বাড়িতে উৎসবের চেহারা নিয়েছিল। আমরা দেখলাম সকাল থেকে যে রীতিমতো আনন্দ উচ্ছ্বাস এবং মানুষের মধ্যে একটা আবেগ তাড়িত যে ছবি, সেই ছবি কিন্তু দেখা গেল। তুমি জানো যে অনুব্রত মণ্ডল কলকাতা থেকে এদিন সকালে তিনি সড়ক পথে এসেছেন। একেবারেই বীরভূম এবং বর্ধমানের যে প্রতিবেশী জেলা, সেই জেলার মাঝ দিয়ে অজয় নদ বেরিয়েছে। সেই অজয় নদের অনুব্রত মণ্ডলের যে কনভয় ক্রস করতেই সেখান থেকেই কার্যত বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলকে প্রশাসনের মধ্য দিয়ে, শোভাযাত্রার মধ্য দিয়ে অনুব্রতকে তার বাড়িতে প্রবেশ করানো হলো। অনুব্রতর সঙ্গে আমরা দেখলাম তার মেয়ে ছিলেন, তার মেয়ে এসেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তার কিন্তু বাড়িতেই রয়েছেন। তুমি জানো যে সকাল থেকে দেখলাম যে অবশ্যই তৃণমূল কর্মী সমর্থকরা, তাদের মধ্যে আমরা দেখলাম যে তারা আবির খেলায় মেতে উঠলেন। কখনো আমরা দেখলাম যে বিশেষ করে অনুব্রত এবং তার মেয়ের যে ছবি, সেই ছবি নিয়ে তারা কিন্তু পুষ্প দিয়ে অনুব্রত মণ্ডলকে সুস্বাগতম জানালেন। সব মিলিয়ে একটা কেমন যেন উৎসবের মেজাজ, একটা যেন একটা আনন্দের একটা আবহ, সেই ছবিটাই মূলত কিন্তু উঠে এলো। কারণ তুমি জানো যে সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই পুজোর আগেই বিশেষ করে যারা অনুব্রত অনুগামী, অনুব্রত যারা শুভাকাঙ্ক্ষী, যারা অনুব্রত মণ্ডলের যারা ভালোবাসার মানুষ, তারাই কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছিলেন, তারাই এখানে আবির খেলেছেন। তারা অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং রীতিমতো একটা উৎসবের সিজন। তবে অবশ্যই ভাস্বতী দেখো, নিঃসন্দেহে আজকের দিনে আমরা দেখলাম যে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যখন অনুব্রত মণ্ডলকে দেখা করতে এসেছিলেন, তখন আমরা অন্য একটা চিত্র দেখলাম। কী চিত্র দেখলাম? সেখানে দেখলাম বোলপুরে বসবাস করেন বেশ কয়েকজন নেতা। বোলপুরের যিনি তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ ছিলেন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তাদেরকে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে দেওয়া নিয়ে কোথাও একটা আপত্তিকর কিন্তু পরিবেশ কিন্তু উঠে এলো। সেখানে আমরা দেখলাম যে বিশেষ করে অনুব্রত মণ্ডল বলো বা তার তনয়া সুকন্যা মণ্ডল বলো, তারা কিন্তু কোনো একটা জায়গায় তাদের বিরুদ্ধে কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করলেন। তারা কেষ্টদার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কেষ্টদা কিন্তু দেখা করেননি। দেখো অবশ্যই এখানেই কিন্তু মূলত প্রশ্ন উঠছে যে কেন কেষ্টদা দেখা করলেন না? তাহলে কি বীরভূমের রাজনৈতিক মহল মনে যেটা করছে সেটি হচ্ছে যে বিগত 2 বছর যে কেষ্ট মণ্ডল বাইরে ছিলেন বোলপুর থেকে, তিনি হাজতবাস অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় অনুব্রতর যে তনয়া যখন বাইরে ছিলেন, তার সাথে যোগাযোগ রাখা, তিনি কি অবস্থায় তার নিত্যদিন কাটছে, কিভাবে তার পরিবারের লোকজন রয়েছে, সামাজিক অর্থনৈতিক সামগ্রিক দিক থেকে কেউ কিন্তু খবর রাখেনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা চিট সম্পর্ক ধরেছে, এমনটাই কিন্তু বীরভূমের রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়েই মূলত ক্ষুব্ধ অনুব্রত, তার তনয়া সুকন্যা, সেই কারণেই কিন্তু মূলত ঢুকতে দেয়নি বা দেখা করা হয়নি। তবে অবশ্যই দিনভর যত বেলা বাড়ছিল দেখলাম শুধুমাত্র শহর বোলপুর নয়, বীরভূম জেলার 19টি ব্লকের বিভিন্ন ব্লক থেকে ব্লক সভাপতি, সহসভাপতি, জেলার সহসভাপতি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কাতারে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসছেন। কিন্তু অনুব্রত মণ্ডল, যেহেতু তুমি বুঝতে পারছো, গতকাল গভীর রাত্রে দিল্লি থেকে তার বিমান বা ফ্লাইট কলকাতায় এসে পৌঁছেছে আজকে সকালে ভোর রাতে। তারপর তিনি দীর্ঘ পথ 150 কিলোমিটার সড়ক পথে এসেছেন, তিনি ক্লান্ত, তাই তিনি দেখা করেননি। এখনও পর্যন্ত তিনি তার এই বোলপুরের নিচুপট্টি যে বাড়ি, সেই বাড়িতেই তিনি রয়েছেন এবং তার মেয়েও এখানে কিন্তু রয়েছেন। এখনো পর্যন্ত তুমি জানো যে অনুব্রত মণ্ডল অবশ্যই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন সকাল থেকে একেবারে উৎসবের মেজাজ বীরভূম জেলা জুড়ে। ধন্যবাদ জানাবো তোমায়, মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি বীরভূম থেকে। অনুব্রত মণ্ডলের প্রায় 2 বছর পর বাড়ি ফেরা নিয়ে বিজেপির তরফে ঠিক কি কটাক্ষ? বিজেপির বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি কি জানাচ্ছেন, পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি বক্তব্য, শুনুন। সরাসরি অভিক, এই উৎসবটা আনন্দটা নিরানন্দে পরিণত হবে কয়েকদিন যেতে দেন। জ্যেষ্ঠমন্ডলের যারা টাকা পয়সা লোড করে নিয়ে গেছে, যারা টাকা পয়সা রাত্রের অন্ধকারে ট্রাকে করে নিয়ে পালিয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ বাঁধবে কয়েকদিনের মধ্যে। এখন যেটা হচ্ছে শুধুমাত্র গা বাঁচানোর জন্য, না দাদা আমরা সঙ্গে আছি, না দাদা আমরা সঙ্গে আছি। এতই লোক যদি সঙ্গে আছে, তাহলে সেই দিনকে সেই লোকগুলো কোথায় ছিল? যেদিনকে কেষ্টমন্ডলকে নিজুপট্টির বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল, সেদিনকে তো এই লোকগুলো ছিল না। তাহলে এখন যারা এসছে তারা আবার ভাবছে যে কিভাবে কাটমানি তোলা হবে, আমরাও কিভাবে কিছু কিছু করে ভাগ পাবো।
এ ভাগের ব্যাপার, কাটমানি ভাগের ব্যাপার, সেই জন্য এসছে। সুতরাং এতে উচ্ছ্বাসিত হওয়ার কিছুই নাই, একে আহ্লাদিত হওয়ার কিছুই নাই। যা হবে সময়ে হবে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধা বিভক্ত বীরভূমে সময় আসলে মানুষ দেখতে পাবে এবং আপনারাও দেখতে পাবেন যে তৃণমূল কোন অবস্থায় বীরভূম জেলাতে আছে। অনুব্রত মণ্ডল সেই মানুষের প্রতিনিধিত্ব করতেন যে মানুষ বাংলার ভূমিজ প্রান্ত সীমার বাইরে বাস করা, অর্থনৈতিকভাবে দরিদ্র, বাংলার ক্ষেত মজুর, বাংলার কৃষক, বাংলা শ্রমিক, একেবারে হতদরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, যাদের আশা ভরসার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই মানুষের প্রতিনিধিত্ব করতেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কার্যত যে মিথ্যে মামলায় জেলে নিয়ে যাওয়া হয়েছিল গত দিনের দুদিনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রায়ে সেটা পরিষ্কার। না সিবিআই কিছু প্রমাণ করতে পেরেছে, না ইডি কিছু প্রমাণ করতে পেরেছে। উল্টে এই সুপ্রিম কোর্ট আমরা দেখেছি আবার বসা তোতা পাখি বলেছে এই কার্যত কোনো প্রমাণ দিতে না পারায় এটা আজকে প্রমাণিত হলো যে 2 বছরেরও বেশি সময় বিনা কারণে রাজনৈতিক উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছিল। প্রায় 1.5 বছর পর তিহার থেকে বাড়ি ফিরলেন কেষ্ট। প্রিয় নেতার ওয়াপসিতে বোলপুরের নিচুপট্টিতে উৎসবের মেজাজ, অনুগামীদের জনজোয়ার। আবেগ ধরে রাখতে পারেননি অনুব্রত মণ্ডলও। পুষ্পবৃষ্টি, মালা, আবিরে বীরের মতো আপ্যায়ন কেষ্টর। তিহার জেলের দরজা ঠেলে বাইরে বেরোলেন বীরভূমের কেষ্ট। শেষ দেখা গিয়েছিল হুইল চেয়ারে বসে, ক্লান্ত, বিধ্বস্ত, হতাশ। সোমবার রাতে দেখা গেল কেষ্টর বদলে যাওয়া চেহারা। ওজন কমেছে, চুলের ছাঁটও খানিকটা বদলেছে, রঙও কি করা হয়েছে। হলুদ নীল টি শার্ট কেষ্টর বয়স যেন অনেকটাই কমিয়ে দিয়েছে। তিহার থেকে বেরিয়ে গভীর রাতের উড়ানে সোজা দিল্লি থেকে কলকাতায় প্রায় 18 মাস পর বাংলায় ফিরলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সবুজ আবিরে মাখা অনুগামীদের মুখ, বাড়ির সামনে অপেক্ষায় অসংখ্য মানুষ। কেষ্টর ঘর ওয়াপসিতে আবেগে ফুটছে নিচু পট্টি। সাদা পাঞ্জাবি গায়ে সাদা গাড়ির ভেতর অনুব্রত। মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। উড়ে এলো একের পর এক শুভেচ্ছার মালা। পুষ্পবৃষ্টিতে কেষ্টকে স্বাগত জানালেন তাঁর অনুগামীরা। আবেগে ভাসলেন বীরভূমের বীরও। আবেগ চেপে রাখতে না পেরে চোখ মুছলেন। ভাঙা ক্লান্ত শরীর, তবুও অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়া মানুষ ভালোবাসে। বাড়িতে ঢুকে নিজের অফিসে বসে অনুগামীদের সঙ্গে দেখা করেন অনুব্রত। তবে বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয় এক সময়ের ছায়াসঙ্গী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীকে। মঙ্গলবার যখন কেষ্ট বোলপুরে ঢুকছেন, একই সময়ে গীতাঞ্জলিতে মুখ্যমন্ত্রীর বৈঠকের তোড়জোড়। কবে দেখা হবে মমতা অনুব্রত? কলকাতা টিভি। আগেই জানিয়েছিলেন পুজোর আগেই ঘরে ফিরবেন অনুব্রত মণ্ডল। তাই হয়েছে, সত্যের জয় হয়েছে। মঙ্গলবার জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত ব্যস্ততা ছিল মুখ্যমন্ত্রীকে ঘিরে। এরপর অনুব্রত মণ্ডলের সঙ্গে অবশ্যই দেখা করতে যাবেন, কলকাতা টিভিকে জানিয়েছেন কাজল শেখ। নিজ জেলায় ফিরেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুটি নাম অবশ্যই বীরভূম জেলায় চর্চিত। আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দাদা, কেষ্টদা ফিরেছে, কি বলবেন? এর আগেও অনেকবার বলেছি, সত্যের জয় হয়েছে। তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাখা হয়েছিল এবং
কিছুদিন আগে যখন আমাদের রাখি বন্ধন উৎসব ছিল তখন আপনাদের মাধ্যমে বলেছিলাম যে পুজোর আগে তিনি ফিরে আসবেন, ফিরে এসেছেন। তার হাত ধরে আমাদের সকলের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। স্বভাবতই কেষ্টমণ্ডল ফিরে এসেছে। আমাদের পরিবারে আমাদের যারা তৃণমূল কংগ্রেস পরিবার সকলে ঘরে একটা খুশির হাওয়া, সেটাই চলছে বীরভূম জেলায়। আপনাকে সকাল থেকে দেখা গেল না, আপনি কি দেখা করতে যাবেন আপনার সভাপতির সঙ্গে? আজকে বীরভূম জেলায় কে এসেছিল? আমাদের দলনেত্রী, যার নেতৃত্বে আমরা দলটা করি। বীরভূম জেলা না, সারা বাংলার মুখ্যমন্ত্রী। তো বীরভূম জেলায় যে 9টা অঞ্চলে বন্যা কবলিত এরিয়া, সেই এরিয়াগুলো পরিদর্শন এবং সেই এরিয়া রিপোর্ট কালেকশন করতে এসেছেন। তিনি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। স্বভাবতই সারাদিন আমাদের ওই টেনশনটাই ছিল যে তাকে আগে রিপোর্টটা আমরা দেবো, সেই রিপোর্টটা রাজ্যে যাবে, সেটাই হয়েছে। এরপর যাবো দাদাকে দেখা করতে। কখন যাবেন? দাদার বাড়ি ভাই যাবে, সময় দিনক্ষণ ঠিক করে যেতে হবে না, যখন খুশি তখন যাব। দাদা, আজকে একটা ভিন্ন ছবি উঠে এলো। আপনার দলের 2 বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং দেখলাম বিকাশ রায়চৌধুরী, আরও কয়েকজন নেতাকে অনুব্রত মণ্ডল যথেষ্টও তাদের প্রতি অসন্তুষ্ট, তাদেরকে দেখা করলেন না, বাড়ি পর্যন্ত ঢুকে দিলেন না। দীর্ঘ সময় ধরে কেষ্টমণ্ডলের বাড়ির দরজায় তারা দাঁড়িয়েছিলেন, কি বলবেন? দেখুন, এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়, কারণ বিষয়টা সম্পর্কে আমি অবহিত নই, ওই জায়গাতেই প্রেজেন্ট ছিলাম না। 1, 2 হচ্ছে অনেক দূর থেকে জার্নি করে এসেছেন। 2 বছর জেলার বাইরে ছিলেন, ঘরের বাইরে ছিলেন। এই সময় তার মনের মধ্যে অন্য একটা চিন্তাভাবনা থাকতেই পারে। সর্বতই কী জন্য দেখা করিনি, কেন দেখা করিনি, শারীরিক অসুস্থ আছে কিনা, আপনাদের মাধ্যমে শুনলাম আমি ওনার পায়ে চোট লেগেছে, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসেছেন, ওনাকে দেখা পর্যন্ত করতে আসতে পারেননি। সর্বতই শারীরিক অসুস্থতার কারণে হতে পারে। তাহলে কোর কমিটির কি ভবিষ্যৎ? কোর কমিটি, আমি নিজেকে একজন মামাটি মানুষের সৈনিক হিসেবে মনে করি। আমি নিজেকে দলের সৈনিক হিসেবে মনে করি। আমি একজন শহীদ পরিবারের সদস্য। এই দলটা করতে গিয়ে আমি আমার পরিবার 3 জনকে হারিয়েছি, আমি 19 জন সহযোদ্ধাকে হারিয়েছি। অনেক ঘাটের জল আমার পেটে আছে, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমি এই জায়গায় এসেছি। দলটা চলবে কীভাবে তাহলে আগামী দিনে? রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো দল চলবে। দল তো চলছে, 21-এ নির্বাচন করেছি আমরা, টিম অনুব্রত দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলার 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূল দখলে, 52টা জেলা পরিষদের মধ্যে 51 জেলা পরিষদ তৃণমূল দখলে, 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161 তৃণমূল দখলে দেখিয়ে দিয়েছি। 24-এ নির্বাচন দেখিয়ে দিয়েছি, 2টো লোকসভা কেন্দ্র। আমরা কথা বলছিলাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অবশেষে বাড়ি ফিরলেন আরজিকরের বিতর্কিত কাকা। বাড়িতে না ঢুকে গেলেন পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কদের সঙ্গে দীর্ঘ বৈঠক সঞ্জীব মুখোপাধ্যায়। ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, ডাক্তারকে চিনতাম না, পোস্টমর্টম কে করবে কিভাবে জানবো? ফরেন্সিক চিকিৎসক আধিকারিক অপূর্ব বিশ্বাস তিনি যে দাবি করেছিলেন যে নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে ময়না তদন্ত যত দ্রুত সম্ভব করিয়ে দেওয়া যায়, নইলে রক্তগঙ্গা বইয়ে দেব, ফোনে এমনটাই হুমকি এসেছিল তার। সঞ্জীব মুখোপাধ্যায় তিনি কি বলছেন সে বিতর্কিত কাকা, শুনুন। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করব লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন? আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে? তার ঘরটা কোথায়? ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা, তাদের আরে একটা সন্তানহারা সদ্য সেটা চাপ নয়? আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি, আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না। কিন্তু আমি এখনো বলছি, কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম,
একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআইয়ের ওখানে হোক, যেখানে হোক সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি, তারা প্রমাণ করতে পারবে এসে এখন কি করে করছে তারা। তারা তো এক একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট। বারবার তাদের খোঁচানো হচ্ছে, বিভিন্ন লোকে বুদ্ধি দিচ্ছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে এবং পাশাপাশি রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। আচ্ছা আমি বলি, ওনাকে জিজ্ঞাসা করুন তো, ওখান থেকে যে মৃতদেহের দাহ করার সৎকার্যের যে সইটা উনি করেছিলেন শ্মশানের কাগজে, সেটা ওনার ছিল না, সেটাও কুৎসা করে অন্য কারণ ছিল ওনার নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করুন এতদিন পালিয়েছিলেন কেন। ওনাকে জিজ্ঞাসা করুন যে সবাই মিথ্যে কথা বলছে, উনি ওখানে গেছিলেন কি না, উনি ওখানে গিয়ে থাকলে কি কারণে গিয়েছিলেন। আসলে মুশকিল হচ্ছে এদের দলের না কেউই কিছু জানে না। মমতাদি নিজে জানতেন না যে পার্থ এত বড় চোর, উনি জানতেন না যে বালু এত টাকা চাল চুরি করেছে, উনি এগুলো কিছুই জানতেন না। সেই দলের আরেকজন নেতা হতে পারে ছোট, সে তাই একই জিনিস শিখেছে। তিনি ভয়ের কাছে নথি স্বীকার করেছিলেন কি করেননি, এই প্রশ্নটাও তো আপনাদের করার দরকার এই ভদ্রলোককে, এই ডাক্তারবাবুকে। তারপর তো আসছে তিনি যার কথা উঠছে, সে ঠিক না বেঠিক, সে ছিল কি ছিল না, সেটা তো অন্য প্রশ্ন। তিনি বলছেন আমি চিনি না ডাক্তারকে, সেটা তো সিবিআই দেখবে। কিন্তু আমরা ডাক্তারবাবুর কথাটাকে আমি খুব সিরিয়াসলি নিয়ে বলছি। ডাক্তারবাবু তখনই পুলিশে অভিযোগ করা একান্তভাবে প্রয়োজনীয় এবং দায়িত্ব সহকারে করা উচিত ছিল। আর দ্বিতীয়, ওনাকে খোলসা করতে হবে যে উনি এই ভীতি প্রদর্শন যদি সত্যি হয়ে থাকে, তা সত্ত্বেও তিনি তার কাজ সঠিকভাবে করেছিলেন না তার কাজটা তিনি কম্প্রোমাইজ করেছিলেন ভীতির জন্য, এটাও তাকে পরিষ্কার করতে হবে। আজ ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস, পরপর 3 দিন হাজিরা দিলেন ফরেন্সিক বিভাগের আধিকারিক অপূর্ব বিশ্বাস। এই নিয়ে পরপর 3 দিন ফরেন্সিক বিভাগের আধিকারিক অপূর্ব বিশ্বাস হাজিরা দিলেন। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, এখনো কি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে? 3 দিন কিন্তু হাজিরা দিলেন এই ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিক অপূর্ব বিশ্বাস। তিনি আজকেও কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে তিনি আসলেন এবং সকালেই কিন্তু তাকে তলব করা হলে কিন্তু তিনি 12টা নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্সে তিনি আসে। এখনো পর্যন্ত বিকাল 5টা বাজতে যায়, তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরের মধ্যেই আছেন এবং যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। মূলত তার বিষয়গুলো হবে, জিজ্ঞাসাবাদের যে বিষয়গুলো, তার যে ফরেন্সিক যে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ যে ঘটনা ঘটেছিল, তিনি ময়না তদন্তের যে ডিপার্টমেন্টে ছিলেন, তার যে একাধিক যে হুমকি এসেছিলেন, তিনি আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন গত পরশুদিন সিজিও কমপ্লেক্সে। সেই সব বিষয় সংক্রান্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করবে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ সাকিব। নজর রাখবো আবহাওয়ার খবরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে 2 বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? পশ্চিম মধ্য থেকে একবারে মধ্য বঙ্গোপসাগরের ওপরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের অবস্থান এবং সেটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর করছে এবং যার জেরে অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে এই বৃষ্টির প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের উপর এবং সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা এবং এই বৃষ্টি 24 থেকে 26 তারিখ পর্যন্ত প্রবল মাত্রায় হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায়, যেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির পরিমাণ বাড়বে 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 24 পরগনার উপর এবং ভারী বৃষ্টি জারি থাকবে একাধিক জেলায়। সেক্ষেত্রে বলা যায় যে কলকাতা সহ একাধিক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে বজায় থাকবে। ধীরে ধীরে এই বৃষ্টি কমবে 26 তারিখের পর থেকে, তবে আজকে থেকেই ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব পড়ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে সাগরে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্ত যেটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জেরে বৃষ্টি শুরু হয়েছে আজকে থেকেই। ধন্যবাদ শাশ্বতী। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। চারটে চারদিক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।